যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, নাইন হেড পাইথন জিয়ানের দিকে রাগে চোখে তাকিয়েছিল। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা 141তম এপিসোডে দেখতে পাই নাইন হেড পাইথন জিয়ানকে চারদিক থেকে ঘিরে ফেলে। এটা দেখে জিয়ান অবাক হয়ে বলে, কি ভয়ঙ্কর ওরা। তারপর তখন সেই পাইথন গুলো জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে জিয়ান তখন 3000 থান্ডার টেকনিক ইউজ করে পাশে চলে আসে। তারপর সেই স্নেক গুলো আবার জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। পাইথন জিয়ানের উপর অনেক স্পিডে অ্যাটাক করতে থাকে। দেখে জিয়ান 3000 থান্ডার টেকনিক ইউজ করে অনেক স্পিডে শ্যাডোগুলোকে ডস করতে করতে উপরে উঠে আসে। তারপর জিয়ান তার হেভি রোলার ইউজ করে পাইথনদের অ্যাটাকে ডস করতে শুরু করে এবং জিয়ান বলে এরা তো অনেক ফাস্ট। এদিকে পাইথন জিয়ানকে বাইট করতে যাবে কিন্তু জিয়ান 3000 থান্ডার টেকনিক ইউজ করে সেখান থেকে চলে আসে, যার ফলে সেই পাইথন গুলোর একটা গ্রাউন্ডে লাগে, যেখানে চারদিক ধুলো ছড়িয়ে পড়ে। তারপর পাইথন গুলো উঠে সামনের দিকে তাকায় এবং একটা হুঙ্গার ছাড়ে, কারণ জিয়ান সামনের দিকে বিন্দাস স্টাইলে দাঁড়িয়েছিল। এটা থেকে পাইথন তখনই জিয়ানের উপর তার পয়জন দিয়ে অ্যাটাক করে, কিন্তু জিয়ান তার হেভি রোলার ঘুরিয়ে ঘুরিয়ে শ্যাডো গুলোকে সহজে ডস করে। এদিকে কিংলিংকে দেখতে পাই যে আগের মধ্যে ছিল। অন্যদিকে জিয়ান বলে জায়গাটা একবারেই ছোট, তাই এখানে যদি আমরা ফাইট করি তাহলে কিংলিংও অনেকটা আহত হয়ে যেতে পারে। এটি বলে জিয়ান সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে একটি পাইথন তার মুখ থেকে একটি এনার্জি বল দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু জিয়ান সেই অ্যাটাককে সহজে ডজ করে ফেলে। আরেকটি পাইথন তার আইস দিয়ে অ্যাটাক করে দেয় এবং সেই আইসটি জিয়ানের একবারে পাশ দিয়ে চলে যায়। তারপর জিয়ান 3000 থান্ডার টেকনিক ইউজ করে সেই জায়গাটি অনেক স্পিডে ঘুরতে শুরু করে, কিন্তু এদিকে প্রত্যেকটা পাইথন আইস, এনার্জি, ফায়ার দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করতেই থাকে। এগুলো দেখে জিয়ান পালাতে পালাতে বলে প্রত্যেকটা পাইথনের ভিন্ন ভিন্ন অ্যাবিলিটি রয়েছে। সেখানকার প্রত্যেকটা পাইথন জিয়ানের উপর অ্যাটাক করতে থাকে এবং জিয়ান কোনো মতে সেই অ্যাটাকগুলোকে ডজ করছিল। জিয়ানের কাজ কাম দেখে পাইথন গুলোর মাথা একদম গরম হয়ে যায়। তারপর তারা সবাই মিলে একটি ভয়ঙ্কর অ্যাটাক ক্রিয়েট করতে শুরু করে। অন্যদিকে জিয়ান পালাতে পালাতে দাঁড়িয়ে যায় এবং বলে আমার কাছে নষ্ট করার মতো সময় আর নেই। এটি বলে জিয়ান তার 3000 বার্নিং ফ্লেম বের করে ফেলে এবং বার্নিং ফ্লেমকে অ্যাটাকের দিকে ছেড়ে দেয়। তখন বার্নিং ফ্লেম সে অ্যাটাককে ধরে সেখানে এমন ভাবে কামড় মারে সে অ্যাটাক সেখানে ডিস্ট্রয় হয়ে যায়, যার ফলে সেখানে ভয়ঙ্কর ভাবে চারদিক অরা ছড়িয়ে পড়ে এবং এটার জন্য কিংলিং এর ধীরে ধীরে জ্ঞান ফিরতে শুরু করে এবং সে চোখ খুলে দেখতে পায় সেই নাইন হেড পাইথন জিয়ানের দিকে এগিয়ে যাচ্ছে। এটা থেকে কিংলিং বলে ইয়াং মাস্টার জিয়ান। তারপর নাইন হেড পাইথন জিয়ানের উপর অ্যাটাক করতে যাবে। এদিকে জিয়ানও তারা হেভেন ফ্লেম দিয়ে অ্যাটাক করে দিবে, কিন্তু তখনই মাঝখানে চলে আসে কিংলিং এবং তার স্নেক ফরমেশন অ্যাক্টিভ করে দেয়, যার ফলে সেই নাইন হেড পাইথনকে ধীরে ধীরে কিংলিং কন্ট্রোল করতে শুরু করে। তারপর নাইন হেড পাইথন ধীরে ধীরে ভ্যানিশ হতে শুরু করে এবং কিংলিং সেই নাইন হেড পাইথনের এনার্জি তার আইয়ের মধ্যে নিয়ে নেয়। এদিকে কিংলিং তখনও পুরোপুরি জ্ঞান ফিরে পায়নি। তখন কিংলিং জিয়ানকে বলে, জিয়ান আমি অনেকটা দুঃখিত। এটি বলে কিংলিং নিচে পড়তে শুরু করে, কিন্তু তখনই জিয়ান তাকে ধরে ফেলে এবং কিংলিংকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো। তখন কিংলিং না বলে মাথা নাড়ে। তারপর জিয়ান কিংলিং এর হাত চেক করতে শুরু করে এবং বলে অবাক করার বিষয়, কারণ আমি তোমার বডি থেকে এম্পায়ার পয়জন বের করে দিতে একটা স্টেপই দূরে ছিলাম, কিন্তু এখন তো দেখছি তোমার বডি থেকে এম্পায়ার পয়জন পুরোপুরি ভ্যানিশ হয়ে গিয়েছে। তখন কিংলিং বলে সম্ভবত নাইন হেড পাইথন আমার বডি থেকে এম্পায়ার পয়জন বের করতে সাহায্য করেছে। এটা শুনে জিয়ান বলে এটা আবার কোন ধরনের সাপ। তখন কিংলিং বলে এটা হলো এনশিয়েন্ট হেভেনলি সার্পেন্টের সোল, যেটা আমার বডির মধ্যে রয়েছে। এটা শুনে জিয়ান অবাক হয়ে যায়। তখন জিয়ান বলে এনশিয়েন্ট হেভেনলি সার্পেন্টদের বলা হয় সাপদের মতো যে ম্যাজিক্যাল বিস্ট গুলো রয়েছে তাদের অ্যানসেস্টরকে বলা হয়। তারা তাদের পাওয়ার ইউজ করে হেভেন এবং আর্থকে ডিস্ট্রয় করতে পারে। এছাড়াও এনশিয়েন্ট হেভেনলি সার্পেন্টকে এনশিয়েন্ট ফিনিক্সের একই স্তরে তুলনা করা হয়, কিন্তু এরা তো এনশিয়েন্ট টাইম থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। তারপর জিয়ান ভাবে এবং বলে আরে একটু ওয়েট, আমি এনশিয়েন্ট বইয়ে পড়ছিলাম এনশিয়েন্ট হেভেনলি সার্পেন্টের যে 9টা হেড থাকবে এরকম কিছু আমি সেই বইয়ে খুঁজে পাইনি। তখন কিংলিং বলে এটা হলো পরিবর্তিত এনশিয়েন্ট হেভেনলি সার্পেন্ট, কারণ আমি সেই সময় ভুল করে এনশিয়েন্ট মাউন্টেনের মধ্যে ঢুকে পড়েছিলাম। তারপর আমি খুঁজে পেয়েছিলাম এই এনশিয়েন্ট হেভেনলি সার্পেন্টের কঙ্কাল। তখন এই কঙ্কাল বা স্কেলেটন দেখে আমার অনেক আগ্রহ হতে শুরু করে এবং আমি তখনই ইউজ করে গ্রিন থ্রি ফ্লাওয়ার আই। তারপর কে ভেবেছিল এই স্কেলেটন বা কঙ্কালের মধ্যে থেকে বের হয়ে আসবে এনশিয়েন্ট হেভেনলি সার্পেন্টের সোল। এনশিয়েন্ট টাইমের মধ্যে সাপেদের প্রজাতির মধ্যে 3 রকমের ম্যাজিক্যাল বিস্ট ছিল যাদের কাছে রয়্যাল ব্লাড লাইন ছিল। তাদের মধ্যে এখন 2টি রয়েছে, একটা হলো এনশিয়েন্ট হেভেনলি সার্পেন্ট আর একটা হলো হেভেন সোয়াইলিং পাইথন। এমনকি 9 পাইথন ক্ল্যানকে তাদেরই বংশধর হিসেবে ধরা হয়। এটি শুনে জেন অবাক হয়ে বলে হেভেন সোয়াইলিং পাইথন এবং কুইনের কথা মনে পড়ে যায়। তখন জেন মনে মনে বলে যখন কাইলিন ইভলভ হয়েছিল তখন তিনি 7 কালার হেভেন সোয়াইলিং পাইথনে ট্রান্সফার হয়ে গিয়েছিল। আর আচ্ছা শোনো, তাহলে এনশিয়েন্ট হেভেনলি সার্পেন্ট তাহলে আমার বিরুদ্ধে শুধু অ্যাটাক করছে, হয়তো তারা ভাবছে আমি তোমার কোনো ক্ষতি করতে পারি, এই ভয়ে তারা এই কাজটি করছে। তখন কিংলিং বলে ইয়াং মাস্টার জিয়ান এই ভুলের জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী এবং ভবিষ্যতে এই এনশিয়েন্ট হেভেনলি সার্পেন্টকে আমি সহজে বের হতে দেব না। তখন জিয়ান বলে এটা নিয়ে তুমি টেনশন করিও না এবং এই পাইথন তোমাকে আঘাত করছে না, আর যেহেতু তোমার বডি থেকে পয়জনটা রিমুভ হয়ে গিয়েছে এবং তুমি ঠিক হয়ে গিয়েছো তাহলে তুমি একটু রেস্ট করো। তখন কিংলিং বলে ঠিক আছে ইয়াং মাস্টার জিয়ান। এটি বলে তারা যেতে শুরু করে। তারপরে সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি হলকে দেখতে পাই যেখান থেকে ওরা বের হচ্ছিল, আর এই ওরাটি বের হচ্ছিল আমাদের টিচারের মধ্য থেকে। সাথে আমাদের টিচারকে পাহারা দিচ্ছিল মাস্টার ফ্যাং এবং তিনি তখন কিছু একটা বুঝতে পারে এবং বলে ছোট্ট ছেলে তুমি চলে এসেছো। তখন সেখানে জিয়ান এসে গ্রিট করে এবং বলে মাস্টার ফ্যাং আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনি অনেক দিন ধরে আমার টিচারকে প্রোটেক্ট করছেন। তারপর তারা টিচারের দিকে তাকাই এবং আমরা টিচার
টিচারকে দেখতে পায় টিচার গোল্ডেন সোল ফ্রুটের এনার্জি অ্যাবজর্ব করছিল। এদিকে জ্যান বলে সোল ফ্রুট কাজ করছে কারণ টিচারের অরিজিনাল সোল এনার্জি আগের থেকে অনেক স্ট্রং হয়ে গিয়েছে। তখন মাস্টার ফ্যাং বলে সোল ফ্রুটের এনার্জি পুরোপুরি অ্যাবজর্ব করতে এখন অনেক সময় লাগবে। এর শুনে জ্যান বলে যেহেতু আমরা অনেক বছর ওয়েট করতে পারছি তাহলে আমরা এইটুকু সময়ও ওয়েট করতে পারবো, তাই তাড়াহুড়া কিছুই করা যাবে না, কারণ আমি চাই টিচার যেন ফুল নিরাপদ হয়ে এই কাজটি করে। তখন মাস্টার ফ্যাং বলে যেহেতু তোমার টিচারের সাথে আমি আছি তাহলে তুমি এখান থেকে যেতে পারো এবং তোমার যা ইচ্ছা সেটি করতে পারো। তখন জ্যান বলে মাস্টার ফ্যাং আপনার একটু কষ্ট করতে হবে কারণ আমারও কিছু সময় দিতে হবে এই হেভেনলি টিয়ান ক্লাসের টেকনিক কালটিভেট করার জন্য যেটা আমি এনশিয়েন্ট রুইনের মধ্যে পেয়েছি। তখন মাস্টার ফ্যাং বলে হেভেনলি টিয়ান ক্লাসের টেকনিক এটি বলে হাসতে শুরু করে এবং বলে সেখানে অনেক পাওয়ারফুল ফাইটার ছিল এবং তারা এটি খুঁজেই পায়নি, কিন্তু এই টেকনিকটা তোমার কাছে আছে, সত্যি অনেকটা অসাধারণ। তখন জ্যান বলে এটা আমার শুধু একটা ভাগ্য ছিল। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি হলের মধ্যে দেখতে পাই যেখানে জ্যান বসে হ্যামিলিটিয়ান ক্লাসে সেই বোন বের করে ফেলে। তারপর জ্যান তার সোল পাওয়ার ইউজ করে সেই হাড়ের মধ্যে দিতে শুরু করে কিন্তু সেটি কিছুই হয় না। তখন জ্যান মনে মনে বলে আমার সোল পাওয়ার এটা কিছুই করতে পারছে না। তারপর জ্যান তার হেভেন ফ্লেম ইউজ করে সেই বোনটাকে বার্ন করতে শুরু করে এবং এটা দেখে জ্যান একটু অবাক হয়ে যায়। তারপর আমরা সেই লিকুইডটি দেখতে পাই যেটি একদম জ্যানের কাছে চলে আসে। তারপর জ্যান সেই জিনিসটি দেখে বলে তাহলে এই সিলটা ব্রেক করার পর তাহলে এই লিকুইডের মতো জিনিসে ট্রান্সফার হয়ে গিয়েছে। এটি বলে জ্যান সেই লিকুইড টাচ করতে যাবে কিন্তু থেমে যায়। তারপর জ্যান একটা দীর্ঘশ্বাস ফেলে সেই লিকুইডকে টাচ করে। তারপর তখনই সেই লিকুইডটি জ্যানের হাতের মধ্যে প্রবেশ করতে শুরু করে যার ফলে জ্যানের অনেকটাই কষ্ট হচ্ছিল। এদিকে জ্যান বলে লিকুইড আমার প্লামের মধ্যে চলে যাচ্ছে কেন এবং যার ফলে আমার হাত মনে হচ্ছে ভেঙে পড়ে যাচ্ছে। তারপর সেই লিকুইডটি জ্যানের ব্লাডের মধ্যে প্রবেশ করতে শুরু করে এবং জ্যানের পুরো বডিতে ছড়িয়ে পড়ে। তারপরে জ্যানের মাথার মধ্যে অনেক প্রচন্ড আকারে প্রেসার পড়তে থাকে। তারপর সেই লিকুইডটি জ্যানের পুরো বডিতে ছড়িয়ে পড়তে শুরু করে এবং ছড়িয়ে পড়তে পড়তে জ্যানের একদম গলার কাছে চলে আসে এবং যার ফলে জ্যান অনেক বেশি কষ্ট পাচ্ছিল। তারপর সেই লিকুইডটি জ্যানের ব্রেনে চলে আসে এবং আসার সাথে সাথে জ্যান ভয়ঙ্কর ভাবে একটা চিৎকার দেয় এবং সে নিজেকে খুঁজে বের করে একটা অন্য একটা জায়গায়। তারপর জ্যানের সব কষ্ট শেষ হয়ে যায় এবং জ্যান সেইখানটা ভালো করে চারপাশ দেখতে শুরু করে। দেখার পর জ্যান বলে এটা হতে পারে হেভেনলি টিয়ান ক্লাসের মেমোরি ওয়ার্ল্ড। তারপর জ্যান পাশে থাকে এবং সেখানে জ্যান দেখতে পায় অনেক পাওয়ারফুল একটা ওয়ারা সেই জায়গা থেকে বের হচ্ছিল। তারপর জ্যান সামনে যেতে শুরু করে এবং সামনে যে ভালো করে চেক করতে শুরু করে সেই এনার্জির মধ্যে এবং জ্যান দেখতে পায় সেই এনার্জির মধ্যে আর কেউ নাই, দাওশ্যাং লেভেলে সেই স্কেলেটনের বাকি সোল ছিল। এদিকে জ্যান বলে এটা তো দাওশ্যাং লেভেলে সেই স্কেলেটনের একটা মেমোরি মাত্র। তারপরে জ্যান গ্রিট করে এবং বলে আমি এখানে বিনা অনুমতিতে প্রবেশ করতে চাইনি, তাই সিনিয়র আপনি দয়া করে এটার জন্য আমাকে দোষারোপ করবেন না। তারপর দাওশ্যাং লেভেলের আগে থেকে ঠিক করা মেমোরি বলতে শুরু করে এবং বলে গ্রেট হেভেনলি ক্রিয়েশন প্ল্যান এই টেকনিকটা আমার লাইফের দীর্ঘদিনের কষ্টের ফল, যেটা তৈরি করা হয়েছিল 100টা ফাইটিং স্কিল দিয়ে এবং তুমি এই প্ল্যান টেকনিক দিয়ে হেভেন কেও ব্রেক করতে পারবে। কিন্তু দুঃখের বিষয় এই যে আমার নেক্সট জেনারেশনকে এই টেকনিকটি পাস করবো সেই ডিসাইবল পর্যন্ত আমার কাছে নেই। কিন্তু যেহেতু তুমি এই কাজগুলো করতে পেরেছো যার ফলে আমরা দুজনেই অনেকটা ভাগ্যবান এবং এই জিনিসটা এখন থেকে তোমার, তাই আশা করছি হেভেনের 10 ক্লাসের টেকনিকটা সামনের জেনারেশনের মধ্যে তুমি বিখ্যাত করে দেবে। তারপর সেই স্কেলেটন চারপাশে ওরা কালেক্ট করতে শুরু করে এবং কালেক্ট করে জ্যানের মাথার মধ্যে দিতে শুরু করে যার ফলে জ্যান কিছুটা পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়, কিন্তু জ্যানেরই সহ্য করে নেই এবং হেভেনের 10 ক্লাসের টেকনিকের পুরো মেমোরি জ্যানের মাইন্ডের মধ্যে চলে যায় যার ফলে জ্যানের মাইন্ড প্রথমে অনেকটা ব্যথা করতে শুরু করে। তারপর স্কেলেটন জ্যানকে বলে ভাগ্যবান মানুষ তুমি এদিকে একটু মনোযোগ দাও। তখন স্কেলেটন বলে এটা হলো গ্রেট হেভেন ক্রিয়েশন প্ল্যান। তারপরেই জ্যান পিছনের দিকে থাকে এবং সেখানে দেখতে পাই সেই গ্রেট হেভেন ক্রিয়েশন প্ল্যান জ্যানের পিছনে তৈরি হয়ে গিয়েছে এবং এই গ্রেট ক্রিয়েশন প্ল্যান টেকনিকের প্রসেসটা হলো এটা। এখন স্কেলেটন বলে এই প্ল্যান দিয়ে তুমি মাউন্টেন এবং ক্লাউডকে ডিস্ট্রয় করতে পারবে, সেকেন্ড প্ল্যান টেকনিক দিয়ে তুমি নদী এবং সমুদ্রকে সরাতে পারবে। কিন্তু এদিকে জ্যানের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল কারণ এই ভয়ঙ্কর অরার প্রেসার জ্যান সহ্যই করতে পারছিল না। এদিকে স্কেলেটন বলে থার্ড প্ল্যান টেকনিক দিয়ে তুমি সূর্য এবং মুনকে রিভার্স করতে পারবে। তারপরে সেই টেকনিকটা দিয়ে গ্রাউন্ড অ্যাটাক করে যার ফলে সেই গ্রাউন্ড ফেটে একদম অবস্থা খারাপ হয়ে যায় এবং সেখানকার ফায়ারগুলো উপরে উঠতে শুরু করে। তখনই একটা ব্ল্যাক হোলের মতো জিনিস সৃষ্টি হয়ে সেই ফায়ারগুলোকে অ্যাবজর্ব করে সেইটা একদম চারিদিকে ছড়িয়ে দেয় এবং এই ভয়ঙ্কর অরা দেখে জিয়ানও অনেকটা অবাক হয়ে যায়, কিন্তু এদিকে জিয়ান তখনও দাঁড়িয়েই ছিল। তারপরে সেই ফায়ার এনার্জি শেষ হয়ে যায় এবং সে সামনে দিয়ে দাঁড়িয়ে গিয়ে উপরের দিকে তাকে দেখতে পায় তার মাথার উপরে ভয়ঙ্কর ভাবে স্পেস ক্র্যাক হয়ে গিয়েছিল। তখন পেছনে তাকে স্কেলেটন বলে ভাগ্যবান মানুষ তুমি আবার নাম মনে রাখবে কারণ যখন তুমি এই টেকনিকটা ইউজ করবে আমার নাম নিবে, আমার নাম হলো সেন্ট জাও হুয়া। তখন জ্যান গ্রিট করে বলে আমি জ্যান এবং আমি আপনার নাম অবশ্যই মনে রাখবো সিনিয়র সেন্ট জাও হুয়া, এটা আমার সবসময় মাইন্ডে থাকবে আর আমি এই হেভেনলি গ্রেট
ক্রিয়েশন প্লাম টেকনিক নাই পৃথিবীর মধ্যে ফেমাস করে দিব। তখন স্কেলেটন হোম বলে ভ্যানিশ হয়ে যায় এবং তারপর জিয়ান ও রিয়েল ওয়ার্ল্ডে চলে আসে। তখন জিয়ান বলে তাহলে এই টেকনিকটা এইভাবে কাজ করে, আর যদি স্পিরিচুয়াল স্কেলেটন সিনিয়র যদি না থাকতো তাহলে গ্রেট হেভেনলি ক্রিয়েশন প্লাম টেকনিকটা কাল্টিভেট করতে অনেক হার্ড হতো, যেটা হেভেনে যাওয়ার চেয়েও কঠিন। আর অলগোস্ট জাহাজিং পরবর্তীতে আমাদের দেখা হবে, আর সেই সময় আমি গ্রেট হেভেনলি ক্রিয়েশন প্লাম টেকনিকটা তোমার উপরে টেস্ট করব এবং তোমার জীবন নিয়ে নেব। তখন আমরা একটি হলের বাইরে দেখতে পাই যেখান থেকে অনেক অরা ফ্লাকচুয়েট ছিল। এদিকে জিয়ান তখনই বুঝে যায় এবং জিয়ান সেইখান থেকে গায়েব হয়ে যায়। তারপর আমরা হলের মধ্যে দেখতে পাই যেখানে মাস্টার ফ্যাং সহ বাকি সবাই দাঁড়িয়েছিল এবং সামনে আমাদের টিচার মেডিটেশন করছিল। তারপর জিয়ান দৌড়াতে দৌড়াতে আসে এবং বলে, টিচার আপনি এখন কেমন অনুভব করছেন? তারপর টিচার জিয়ানের কাছে আসে এবং বলে, অরিজিনাল সোল এনার্জি একদম কমপ্লিটলি ভাবে ঠিক হয়ে গিয়েছে। এডিশনে জিয়ান খুশি হয়ে বলে, তাহলে আমি আপনার জন্য এখন একটা বডি রিফাইন করব। এডিশনে টিচার বলে, এত তাড়াতাড়ি করার দরকার নেই, কারণ বডি রিফাইন করার জন্য ভিন্ন ভিন্ন অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট দরকার। তখনই জিয়ান সবগুলো ইনগ্রেডিয়েন্ট বের করে ফেলে এবং এটা দেখে টিচার তো পুরোই অবাক হয়ে যায়। প্রথমে টিচার একটা জিনিস খোলে এবং সেটা দেখে টিচার পুরোই অবাক হয়ে যায় এবং বলে, ডেমন ফিনিক্স এর ব্লাড এসেন্স। তারপর টিচার পাশে থেকে বক্স খোলে এবং বলে, এটা তো বোন গ্রোয়িং পিল, তাও আবার 5টা কালারের 8 গ্রেডের এলেক্সার। আর তুমি তো দেখছি তোমার টিচারকে এত বড় বড় সারপ্রাইজ দিয়েই যাচ্ছ। তারপর মাস্টার ফ্যাং সামনে আসে এবং বলে, এই রিং এর মধ্যে 4 স্টার 1000 লেভেলের ফাইটারের একটা স্কেলেটন রয়েছে। তখন যেন অবাক হয়ে বলে, এটা সত্যি 1000 লেভেলের? তখন মাস্টার ফ্যাং বলে, এটা একটা ডেমন কাল্টিভেটর ছিল যার উপর আমি অ্যাটাক করেছিলাম। তারপর যখন আমি তাকে মেরে ফেলে তখন আমি ভাবলাম এই সারা জীবন একা থাকার চেয়ে আমি তাকে নিয়ে যাই, তাহলেই সবচেয়ে ভালো হবে, কারণ জঙ্গলের মধ্যে কখন কি হয় সেটা বলা যায় না। তাই আমি আমার মন বড় করে তাকে এখানে নিয়ে এসেছিলাম। এটা শুনে মাস্টার তেহানাও হাসতে হাসতে বলে, ওল্ড মাস্টার ফ্যাং আপনার কাজ কাম দেখে মনে হচ্ছে আপনার মন অনেক বড়। এদিকে জিয়ান সেই রিংটি নিয়ে নেয় এবং বলে, থ্যাংক ইউ মাস্টার ফ্যাং। তারপর জিয়ান 1000 লেভেলের স্কেলেটনের হাত বের করে এবং বলে, যেহেতু আমাদের কাছে 1000 লেভেলের স্কেলেটন রয়েছে তাহলে আমরা যেটা অর্জন করতে চেয়েছিলাম তার চেয়ে বড় কিছু আমরা অর্জন করতে পারবো, কারণ সেটা হবে 1000 লেভেলের স্কেলেটনের হাত ব্যবহার করে। এটা শুনে মাস্টার ফ্যাং বলে, কি 1000 লেভেলের স্কেলেটনের হাত? আর ব্রাদার ইয়েও চান 1000 লেভেলের স্কেলেটনের হাত দিয়ে আমি বিশ্বাস করছি তুমি পুরোপুরি রিকভারি করে ফেললে তোমার স্ট্রেংথ আগের চেয়ে অনেক বেড়ে যাবে। তখন টিচার হোম বলে, এদিকে মাস্টার ফ্যাং বলে, তাহলে আমরা আর কিসের জন্য ওয়েট করছি, চলো স্টোন টাওয়ার এবং সেখানে গিয়ে বডি রিফাইন করা যাক। তারপর যে সবকিছু নিজের কাছে নিয়ে সেই জায়গা থেকে যেতে শুরু করে। তারপরে সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা স্টোন টাওয়ারের মধ্যে দেখতে পাই যেখানে একটা স্কেলেটন বসানো ছিল। তখন জিয়ান বলে, বডি রিফাইন করার প্রসেস এবং বডিকে একসাথে করার প্রসেস সেটার জন্য একটু সময় লাগবে, আর এই সময়ের মধ্যে আপনাদের সবাইকে একটু কষ্ট করতে হবে, আর সেইটা হলো আপনারা সবাই মিলে আমাকে প্রোটেক্ট করবেন। তারপর টিচার গ্রিট করে সবাইকে বলে, তোমাদের কিছুদিনের জন্য অনেক অনেক ধন্যবাদ। তখন পজন গেল বলে, আপনি টেনশন করবেন না, এমন কেউ নেই যে আমাদেরকে ডিস্টার্ব করবে। এদিকে মাস্টার ফ্যাং বলে, আজকের পর থেকে আমাদের ফলিং স্টার প্যাভিলিয়নের ডিফেন্স বিভাগ অ্যাক্টিভ হয়ে যাবে, যারা বেশি পাওয়ারফুল তারা ফলিং স্টার প্যাভিলিয়নের বাইরে থাকবে এবং আমি সেই কথা অলরেডি সবাইকে পৌঁছে দিয়েছি এবং তারা অনেক তাড়াতাড়ি চলে আসবে। এটা শুনে সবাই হোম বলে। এদিকে জিয়ান টিচারকে বলে, টিচার সবকিছু রেডি হয়ে গিয়েছে, তাই আমাদের কাজটাও শুরু করে দিতে হবে। তারপর মাস্টার ফ্যাং বলে, আমরা রক্ষা করার জন্য বাইরে যাচ্ছি, এটি বলে তারা বাইরে চলে যায়। এদিকে জিয়ান বলে, টিচার আমি প্রথমে বডি রিফাইন করব এবং যখন বডিকে একসাথে করার সময় চলে আসবে তখন আপনি এই বোন গ্রোয়িং পিলটা নিয়ে নেবেন, যাতে আমরা বডিকে একসাথে করার ফার্স্ট স্টেপ কমপ্লিট করতে পারি। তখন টিচার সেই পিলটি নিয়ে নেয় এবং বলে, টিচার তাহলে শুরু করা যাক। তারপর জিয়ান বোতল থেকে ফিনিক্সের 3টি ব্লাড এসেন্স বের করে ফেলে এবং সেই ব্লাড এসেন্স স্কেলেটনের দিকে ছেড়ে দেয়। যখন ব্লাড এসেন্স স্কেলেটনের গায়ে লাগে তখন সেই স্কেলেটনের বডিটা লাল লাল হতে শুরু করে, মানে পুরো বডিতে ব্লাড সার্কুলেট হতে শুরু করে দেয়। এভাবে করে ব্লাড এসেন্স পুরো বডিকে ক্যাপচার করে ফেলে। তারপর জিয়ান তার হ্যাভলি ফ্লেম দিয়ে বডি রিফাইন করতে শুরু করে দেয়, যার ফলে আমরা স্কেলেটনের মধ্যে দেখতে পাই সেখানে বাকি কাজ শুরু হয়ে গিয়েছিল। এর দিকে টিচার জিয়ানের দিকে মায়াবী চোখে তাকায় এবং বলে, ছোট্ট ছেলে এই কয়েক বছরের মধ্যে তুমি অনেক আগিয়ে গিয়েছো এবং আমি জানি এটার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছো। এদিকে জিয়ান টিচারের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই বডি ভালোভাবে রিফাইন হচ্ছিল। তারপর জিয়ান স্কেলেটনের আর্ম বা হাত বের করে ফেলে এবং সেটি স্কেলেটনের দিকে ছেড়ে দেয়। তারপর স্কেলেটনের হাত এনার্জিতে ট্রান্সফার হয়ে যায় এবং তারপরে জিয়ান সেই এনার্জিটি বডির মধ্যে দিতে শুরু করে। তারপর আমরা দেখতে পাই সেই এনার্জি পুরো বডিতে ছড়িয়ে পড়ে, যার ফলে বডিটা আগের চেয়ে আরো বেশি অ্যাক্টিভ হয়ে যায়। তখন জিয়ান বলে, টিচার এইটাই হলো সেই সময়। তখন টিচার বোন পিলটা খেয়ে ফেলে এবং খেয়ে ফেলে সেই বডির জায়গায় চলে যায়, যেখানে টিচারের সামনে ছিল একটা রিফাইন্ড বডি এবং এই বডি দেখে টিচার একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর মাস্টার ইয়াও চ্যান বডির মধ্যে যেতে শুরু করে এবং যাওয়ার সময় সে ফ্ল্যাশব্যাক মনে করতে থাকে। তখনই আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে মাস্টার ইয়াও চ্যানের রিল্ডার বলেছিল, ইয়াও চ্যান তুমি আমাদের মেডিসিন রিয়েলমের মধ্যে আর আসতে পারবে না। তারপর আমরা সেই সিন দেখতে পাই যেখানে হ্যাং ফ্যাং টিচারের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এবং হ্যাং ফ্যাং টিচারকে বলেছিল, টিচার
আপনি কেন আমাকে ফ্লেম মন্ত্র দিয়ে দেননি? তখন টিচার বলেছিল, আমি তোমাকে আমার নিজের ছেলের মতো মানুষ করেছি, কিন্তু তুমি আমার সাথে শুধুমাত্র একটা টেকনিকের জন্য বিশ্বাসঘাতকতা করলে। তারপর টিচার শেষ সিন দেখতে পাই যেখানে জিয়ান বলেছিল, আমি জিয়ান, আর আমি আজকে থেকে আপনাকে মাস্টার হিসেবে গ্রহণ করছি এবং আপনি আমাকে অনেকগুলো স্কিল শেখাবেন যাতে করে আমি আমার ফাইটারের পদমর্যাদা এবং আমার সোল পাওয়ার ব্যাক করতে পারি। তারপর আমরা সেই সিন দেখতে পাই যেখানে ফ্লেম মন্ত্র নেওয়ার জন্য জিয়ানের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তখন জিয়ান বলেছিল, যদি আমার মৃত্যু হয় হোক, কিন্তু তারপর আমি ফ্লেম মন্ত্র শিখেই ছাড়বো, কারণ এইটাই হলো লাস্ট আশা যেটার মাধ্যমে আমি আমার টিচারকে হিউম্যান বডিকে রিভাইভ করতে পারবো। তারপর টিচার মনে করতে শুরু করে এবং যেখানে জিয়ান বলেছিল, টিচার আপনি টেনশন করবেন না, আপনাকে রিভাইভ করার জন্য আমি সব সময় মনে রাখবো, এই কাজটা আমার হৃদয়ে গেঁথে থাকবে। তারপর টিচারের সোল বডি এবং রিফাইনিং বডি এক হচ্ছিল। তখন টিচার বলে, ছোট্ট ছেলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমার মতো ডিসেবলের টিচার হওয়া ভাগ্যের ব্যাপার এবং তোমাকে আমি আমার ডিসেবল পেয়ে আমার জীবনে আর কোনো দুঃখ কষ্ট নেই। তারপরে দুইটি বডি এক হয়ে যায়, যার ফলে সেখান থেকে ভয়ঙ্কর ওরা চারদিক ছড়িয়ে পড়ে। এদিকে জিয়ান তার হ্যাভেনলি ফ্লেম দিয়ে সেই বডি রিফাইন প্রসেসটা চালিয়ে যায়। তারপর আমরা দেখতে পাই সেই বডি এবং টিচারের সোল বডি এক হচ্ছিল। এদিকে জিয়ান বলে, টিচার আপনি একটু সহ্য করুন। অন্যদিকে আমরা দেখতে পাই টিচারের সোল বডি এবং রিফাইনিং বডি এক হচ্ছিল, যার ফলে টিচার অনেক ভয়ঙ্কর ভাবে কষ্ট পাচ্ছিল। এদিকে জিয়ান সহ্য করতে পারে না। এদিকে মাস্টার ইয়াওচান তার কাজ করেই যাচ্ছিল। তখন টিচার বলে, ছেলে তুমি টেনশন করিও না, কারণ এই ব্যথা কিছুই না, যখন আমি আমার বোন চিলিং ফ্লেম নিয়েছিলাম তাই আমি এই কষ্টটা সহ্য করতে পারবো। এটি শুনে জিয়ান তার হ্যাভেনলি ফ্লেমের পর আরো বাড়ি দেয় যাতে করে দুইটি বডি অনেক তাড়াতাড়ি জানে একসাথে হয়ে যায়। কিন্তু আমরা টিচারকে দেখতে পাই যে অনেক বেশি কষ্ট পাচ্ছিল এবং এতটাই বেশি কষ্ট পাচ্ছিল যে সময় সময় টিচার চিৎকার করে ওঠে। এদিকে টিচার হার মানে না এবং অনেক কষ্ট সহ্য করে সেই কাজটা করতে থাকে এবং টিচারের এই অবস্থা থেকে যেন অনেকটা টেনশনে পড়ে যায়। অন্যদিকে টিচার একটা চিৎকার ছাড়ে, যার ফলে সেখানকার ভয়ঙ্কর ওরা জিয়ানকে একদম পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয়। তারপর জিয়ান মাস্টার ইয়াওচানের দিকে তাকিয়ে বলে, টিচার এইটাই হলো ফাইনাল ফিউশন, এখন সবকিছু আপনার উপর ডিপেন্ড করবে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা ঘনে একটা জঙ্গল দেখতে পাই এবং তার পাশে একটা বড় ব্রাঞ্চ ছিল। তখন সেই ব্রাঞ্চ থেকে ডার্ক পার্পল এনার্জি বাইরে বের আসে এবং সেই এনার্জি থেকে প্রত্যেকটা সোলের ফাইটার বের হয়ে আসে। তারপর আমরা পার্পল কালারের বড় একটা এনার্জি দেখতে পাই এবং এই এনার্জি দেখে সেখানকার সকল ফাইটার গ্রিট করে বলে, ওয়েলকাম 9th তিয়ানজন। তখন 9th তিয়ানজন বলে, আমাদের ব্রাঞ্চে ডিস্ট্রয় করেছে আর এইটার প্রতিশোধ ফলিং স্টার প্যাভিলিয়নের সাথে নিতেই হবে। তখন সেখানকার সকল ফাইটার একসাথে হয়ে বলে, হ্যাঁ লর্ড, ফলিং স্টার প্যাভিলিয়নকে ধ্বংস করতে হবে, জিয়ানকে ক্যাপচার করতে হবে এবং ইয়াওচানকে ধরে নিয়ে আসতে হবে। তখন 9th তিয়ানজন বলে, তাহলে যাওয়া যাক। তারপরে সে সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। এটি বলার পরপরই এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। কিন্তু ফলিং স্টার প্যাভিলিয়নের মধ্যে কি ভয়ঙ্কর ফাইট হবে এবং সেখানে সোলোলের আরো একজন ভয়ঙ্কর ফাইটার আসবে, কিন্তু আমাদের মাস্টার ইয়াওচানের যে পাওয়ার থাকবে যেটা দেখলেই বুঝতে পারবেন।